আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার বন্ধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের দেয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি। আমরা মায়ানমার এবং বাংলাদেশ বর্ডারে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা কখনো গুলি চালাবো না। কালকে আমার সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর আলাপ হয়েছে, আগামীতে আমরা গুলি চালাবো। তখন এই ধরনের এই যে অপকর্ম, ড্রাগ ট্রাফিকিং, হিউম্যান ট্রাফিকিং কিংবা এই অস্ত্র পাচার, এগুলো যা একটু একটু, আমরা তো বর্ডারটা খুব ডিফিকাল্ট ওখানে, তো ইনশাল্লাহ আগামীতে এইগুলো আসা সম্ভব হবে না। এখন হয়তো কারণ স্বরাষ্ট্রমন্ত্রী এই সম্পর্কে ভালো বলতে পারেন, আমার অত তথ্য জানা নেই, ওনারা তথ্য দিলে আমরা সেই বেসিসে বক্তব্য দিই। বিএনপি সবসময় আন্দোলনের নামে সহিংসতা চালাতে চায়, তাদের মোকাবেলায় আওয়ামী লীগও প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে নির্মাণাধীন আমিনবাজার সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি কথা জানান। আগামী নির্বাচনে বর্তমান সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলেও উল্লেখ করেন মন্ত্রী। তারা আন্দোলনের নামে সহিংসতা করতে চায়, তো আমরাও প্রস্তুত আছি। আন্দোলনের নামে দেশে যদি সহিংসতা উপাদান যুক্ত করা হয় এবং জনগণের জানমালের জন্য হুমকি সৃষ্টি করা হয়, সে অবস্থা আওয়ামী লীগ জনগণকে নিয়ে প্রতিরোধ করবে, নির্বাচন অবাধ হবে, নিরপেক্ষ হবে এবং সরকারের এখানে কোনো হস্তক্ষেপ থাকবে না। এক দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের 2021-23 মেয়াদের পরিচালনা পরিষদের নির্বাচন। সোমবার বিকেলে রাজধানীর বাংলা মোটরের রিহ্যাব কার্যালয়ে মনোনয়ন সংগ্রহ করতে গিয়ে ফিরে আসা নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য জানান, এবারও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, তবে সংগঠনটির সবারই দাবি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জে পুলিশ প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হল মতবিনিময় ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ এক সভা। মঙ্গলবার সকাল 10টায় জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এইচ.এম. আব্দুর রকিবের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলি খুদা এবং পূজা উদযাপন পরিষদের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ডাব্লিউ কুমার ঘোষ সহ অন্যান্যরা। সোমবার দুপুরে চুয়াডাঙ্গায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল জেলা যুবলীগের বর্ধিত সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ারদারের সভাপতিত্বে এদের প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। এ সময় জেলা উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাথে থাকবো আমরা সহযোদ্ধা হিসাবে, আমরা আপনাদেরকে সহায়তা করব, আমরা আপনাদেরকে সচিবিক দায়িত্ব পালন করব, সেক্রেটারির দায়িত্ব পালন করবেন, নেতা আপনারা বলবেন, আমরা আপনাদের সচিবিক দায়িত্ব পালন করব, সহায়তা করব কিভাবে এই জেলা, এই চুয়াডাঙ্গা জেলার যুবলীগ আরো শক্তিশালী হয়। নেতৃত্ব আপনারা দেবেন, শক্তিশালী আপনারা করবেন। তার একমাত্র কারণ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রতিষ্ঠিতভাবে শক্তিশালী করা। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। টানা 48 দিন বন্ধ থাকার পর সোমবার থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার নৌরুটে সীমিত পরিসরে হালকা যানবাহন নিয়ে 5টি ছোট আকারের মাঝারি ফেরি দিয়ে শুরু হলো ফেরি চলাচল। তবে নদীতে স্রোতের কারণে ও অন্যান্য দুর্ঘটনা এড়াতে দিনের বেলায় সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত যাত্রী ও যানবাহন নিয়ে এই নৌরুটে চলাচল করবে ফেরিগুলো। দুর্ঘটনা এড়াতে রাতের বেলায় বন্ধ থাকবে এসব ফেরি। এর আগে গেল 18 আগস্ট পদ্মা সেতুর একাধিক পিলারে 4 বার ফেরি ধাক্কা লাগা সহ স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ার ফলে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিআইডব্লিউটিসি। এখন আমাদের যে স্রোতের আসলে এইখানে আমাদের যে পিলারগুলো আছে, সেই পিলারে এক এক পিলারে এক এক রকম স্রোতের গতিবেগ আছে। তো কিছু কিছু পিলারে এখনো 3 নটের উপরে আছে গতিবেগ, যে সেই গতিবেগের
তীব্রতা আরও কমে আসবে, আরও পানির স্রোতের গতিবেগ আরও কমে আসবে। আশা করি আগামী 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে এটা কমে আসবে। কমে আসলে দেন আমরা অন্য ফেরিগুলো চালানোর চিন্তাভাবনা করব। সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনার পানি। এতে দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়েছে চৌহালি উপজেলার শত শত ঘরবাড়ি ও স্থাপনা। এদিকে যমুনা পাড়ের বাসিন্দাদের দাবি স্থায়ী বাঁধ নির্মাণের। সিরাজগঞ্জ থেকে সাধন কুমার দাসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সিরাজগঞ্জ জেলার মানচিত্রে চৌহালির স্থান থাকলেও দুর্গম যাতায়াত ব্যবস্থা আর দফায় দফায় নদী ভাঙনের ফলে জেলা সদর থেকে অনেকটাই বিচ্ছিন্ন। কমতে শুরু করেছে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি। দেখা দিয়েছে তীব্র ভাঙন। গেল 10 দিনে উপজেলার দক্ষিণ অঞ্চলের খাসপুকুরিয়া থেকে বাগুটিয়া ইউনিয়নের 3 কিলোমিটার অঞ্চলে প্রায় 200টি বসতবাড়ি ও একটি কমিউনিটি ক্লিনিক বিলীন হয়েছে নদীগর্ভে। এছাড়াও তীব্র ভাঙন দেখা দিয়েছে রেখাই পুকুরিয়া, পশ্চিমপাড়া, মিটুয়ানি, চর বিনাইন ও চর সলিমাবাদ এলাকায়। হুমকির মধ্যে রয়েছে 15টি শিক্ষা প্রতিষ্ঠান, বাগুটিয়া ইউনিয়ন পরিষদ ভবন সহ অনেক স্থাপনা। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে মানববন্ধন সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জানানো হলেও মিলছে না স্থায়ী কোনো প্রতিকার। গ্রামের উপরে গ্রাম অনেক ভাঙ্গিয়া চুরে নষ্ট বিধান হয়ে গেছে। ভাঙছি 4 বার, এখন অস্থায়ীভাবে মানে নদীর কাছাকাছি আছে। এই এলাকার অনেক মানুষ যারা বাড়ি ঘরে নিয়ে খুব কষ্টে আছে, যেখানে জমি জমা নাই, বাড়ি ঘরে করার কোনো অবস্থা নাই। এবছরে যমুনা ভাঙনে প্রায় 2 থেকে 300 ঘরবাড়ি নদী যমুনার গর্ভে চলে গেছে। তবে নদী ভাঙন রোধে উপজেলার কয়েকটি স্থানে কাজ চলমান রয়েছে বলে জানান টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের এই নির্বাহী কর্মকর্তা। ভাঙনটা শুরু হচ্ছে সেটা হলো আমাদের অস্থায়ী প্রতিরক্ষা কাজের বাটিতে বিনানবী বাজার। সেখানেও আমরা ইতিমধ্যে 200 মিটার কাজ করেছি 1 কোটি টাকা ব্যয়ে। আরও কিছু কাজ করার জন্য আমরা ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছি। চৌহালি উপজেলার অবশিষ্টাংশ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রক্ষা পাবে হাজারো বসতবাড়ি ও বহু স্থাপনা, এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিত সিরাজগঞ্জের চৌহালিবাসীর। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। কক্সবাজার সদরের ভারুয়াখালীতে টমটম চালক সাইমুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে রামুর রশিদনগর বাজারের প্রধান সড়কে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন। এ সময় বক্তারা নিহতের পরিবারের লোকজনের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি খুনিদের দ্রুত গ্রেফতারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। নওগাঁর সাপাহারে শারদীয় দুর্গোৎসব 2021 উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত হল প্রস্তুতিমূলক সভা। মঙ্গলবার বেলা 11টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মণ্ডল। সিরাজগঞ্জে তারাশে ছোট ভাই রহমত আলী হত্যা মামলায় বড় ভাই ও 2 ভাতিজার যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিলেন আদালত। একই সাথে প্রত্যেককে 20,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদানের আদেশ দেওয়া হয়। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা নাজির মঙ্গলবার বেলা 11:30টায় এই কারাদণ্ডাদেশ প্রদান করেন। এ তথ্য নিশ্চিত করেন আদালতের স্টেনোগ্রাফার রাশিদুল ইসলাম। এবার কৃষি সংবাদ। স্বাদে গন্ধে অতুলনীয় মশলা জাতীয় পণ্য তেজপাতা। একসময়ের লাভজনক এই মশলা পণ্য এখন কৃষকের গলার কাটা। সঠিক বিপণন ব্যবস্থা আর আশানুরূপ দাম না থাকায় হতাশ রংপুরের তেজপাতা চাষিরা। এদিকে কৃষি অফিসও বলছে, দীর্ঘদিন ধরে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ভূমিকা রাখছে এই তেজপাতা চাষ। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সড়কের দুধারে যেদিকেই চোখ যায় শুধু তেজপাতা আর তেজপাতা। রয়েছে ছোট বড় সারি সারি বাগান। গ্রামের নাম বাজে মজপুর। রংপুরের কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নে যার অবস্থান। পরিবারের নারী পুরুষ নির্বিশেষে পরিচর্যার পাশাপাশি বস্তা ভরে তেজপাতা বিক্রি করেন ব্যবসায়ীদের কাছে। একসময় এই তেজপাতা চাষ লাভজনক হলেও বর্তমানে এর বাজার দর কমে যাওয়ায় হতাশ হয়ে পড়েছেন চাষিরা। আমাদের এখানে প্রায় আমরা সবাই তেজপাতা আবাদ করে থাকি। মহাজনের কাছে আমরা যখন বিক্রি করতে যাই তখন তেজপাতার দামটা আসলে কম। আগে যেরকম দাম পাইতাম এখন তো সেরকম দাম পাই না। আগে একবার উঠছিল 8,000 টাকা মন উঠছিল, এখন সেই পাতা মনে করেন 2,000-এরও কম। সরকারে করতো, বাড়া দিত, তাহলে আমরা উপকার পাইতাম, গরিব মানুষের একটু উপকার হইতো। বাজারে ভালো দাম না পায় ক্ষুব্ধ ব্যবসায়ীরা চান সরকারি পৃষ্ঠপোষকতা। সরকার থেকে আমাদেরকে কিছু সহযোগিতা করলে আমরা অবশ্যই লাভবান হতে পারবো। অন্যান্য
আগেরবারের তুলনায় অনেক উৎপাদন বেশি, কিন্তু সেল হচ্ছে কম। আগের তুলনায় এখন অনেক দাম কম, এখন কেমন যে আমরা অনেক ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। তবে কৃষি অফিস বলছে দীর্ঘদিন ধরে নিজেদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে ভূমিকা রাখছে এ তেজপাতা। এখানে চাষিরা দীর্ঘদিন যাবৎ এই তেজপাতা চাষ করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখছে আমাদের এই তেজপাতা। এর মাধ্যমে কিছু অনাবাদি পতিত জমিতে এই তেজপাতার আবাদের মাধ্যমে আমাদের কৃষকদের স্বাবলম্বী হওয়ার সুযোগটা ঘটেছে। কৃষি বিভাগের তথ্যমতে রংপুর জেলায় মোট 139 হেক্টর জমিতে তেজপাতার আবাদ হয়। শুধু কাউনিয়া আর পীরগাছা উপজেলায় এবার 60 মেট্রিক টন তেজপাতা উৎপাদন হয়েছে। তেজপাতার যথাযথ বাজার মূল্য নির্ধারণে সরকারি হস্তক্ষেপ প্রত্যাশা এ দুটি উপজেলার তেজপাতা চাষীদের। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।